রেডমি নোট সিরিজ, যেটা কিনা বাংলাদেশের মানুষ খুব বেশি ইউজ করে এবং খুব বেশি পছন্দ করে। এই রেডমি বা শাওমি সিরিজের মধ্যে প্রত্যেক বছরই তাদের যে সিরিজগুলো বের হয় সেগুলো ধরতে গেলে বাংলাদেশের মানুষের জন্য জাতীয় ফোন হয়ে দাঁড়ায় আর কি, মানে এতটাই পপুলার হয়। তো সেক্ষেত্রে এই একই ধারাবাহিকতায় এবার এবছরের রেডমি নোট 12 যে লাইন আপ, তার মধ্যে এটা হচ্ছে রেডমি নোট 12 4G ভার্সন। এটার 5G এবং প্রো প্লাস এই নভেম্বরের দিকে লঞ্চ হয়েছিল। তো এটা গত মার্চে লঞ্চ হয় এবং এপ্রিল থেকে মোটামুটি বাংলাদেশে এটা অ্যাভেলেবেল হওয়া শুরু করে। তো আজকে আমরা এই রেডমি নোট 12 যে লাইন আপের এটার এই 4G ভার্সনটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখা যাক এই 4G এটা 5G তুলনায় কীরকম ভ্যালু ফর মানি প্রোভাইড করে এবং এটা আসলে জাতীয় ফোন হতে পারে কিনা। তো ফার্স্টে আসে আনবক্সিংয়ে, এখানে প্রথমে পেয়ে যাবেন এখানে যে ইউজার ম্যানুয়াল এইগুলো এবং সিম ইনজেক্টর টুল, সাথে একটি এটিপিও একটা সিলিকন কেস পেয়ে যাবেন এবং ফোনটি এবং ফোনের সাথে এখানে 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে এবং টাইপ সি চার্জিং কেবল আছে। এবং আমাদের হাতে যেটা আছে এটা হচ্ছে 128GB যে ভার্সন, সেটা এটার 4GB এবং 6GB ভেরিয়েন্টও আছে। তো বর্তমানে মে মাসের দিকে বা মে মাসের এই শেষের সময়ের দিকে আর কি এটার প্রাইস 128GB প্রায় 22,000 টাকার মতো। প্রথমে এটা 25,000 টাকার মতো ছিল, এখন কিছুটা কমেছে। তো ফার্স্ট অফ অল আসে এটার বডি এবং লুকস অ্যান্ড ডিজাইনের দিক থেকে। তো এটা আপনারা 3টা কালারে পাবেন, ব্ল্যাক এবং গ্রিন আর এই ব্লুটার। তো এর মধ্যে এই ব্লুটায় খুব সুন্দর অ্যাট্রাকটিভ এবং এর বডি ফ্রেম এবং ব্যাকপার্টে প্লাস্টিক মেট এবং এর যে ব্যাকপার্টটা এটাতে খুব ভালো রকমের একটা ফ্রস্টেড ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে এটা আসলে হাতে নিলে খুব ভালো একটা ফিল আসে এবং বোঝাও যায় না যে এটা আসলে গ্লাস নাকি প্লাস্টিক। তো এখানে খুব ভালো রকমের কাজ করেছে রেডমি ডিজাইনের দিক থেকে। এবং এর ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া আছে এবং এর থিকনেস মাত্র 7.85 মিলিমিটার। তো এটা মোটামুটি বলতে গেলে আগের যত নোট সিরিজ ছিল সেগুলোর তুলনায় মোটামুটি ভালো রকমেরই স্লিম এবং খুবই পাতলা। এটার ওয়েট বেশি না, মাত্র 183-85 গ্রামের মতো। এবং হাতে নিলেও এটা খুব একটা বেশি ভারী ফিল হয় না, খুব সুন্দর হাতে আপনারা ভালো গ্রিপ পাবেন এবং বক্সি টাইপ ডিজাইন যেহেতু এটা খুব সুন্দরই হাতে মানায়। দেন ফোনটির পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটি ডান পাশে আপনারা পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন পাবেন এবং এটা এই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে এই পাওয়ার বাটনটাতেই। এবং নিচের দিকে আপনারা স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবেন এবং বাম সাইডে আছে শুধুমাত্র সিম কার্ড ট্রে এবং এর উপরের সাইডে আছে 3.5mm এর হেডফোন জ্যাক এবং আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। এবং এর যে সিম কার্ড ট্রে এটা কিন্তু ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট আছে, এটাতে আপনারা একই সাথে 2টা সিম এবং এসডি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। ধ্যান আসি এর ডিসপ্লে সেকশনে। তো ডিসপ্লে হিসাবে এতে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটি রিফ্রেশ রেট 120 হার্টজ এবং পিপিআই ডেন্সিটি 395 পিপিআই। অ্যান্ড এটি কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, এটা 5 এর প্রোটেকশন নেই। এবং এর টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 700 নিটস এবং 1200 নিটস এর পিক ব্রাইটনেস। তো ব্রাইটনেস নিয়ে এখানে মোটামুটি কোনো রকমের প্রবলেম নেই, আপনারা ইনডোর আউটডোরে বা রোদের মধ্যে খুব মোটামুটি ভালো রকমেরই দেখতে পারবেন। এছাড়াও ডিসপ্লে কোয়ালিটি বলতে গেলে এখানে খুব ভালো রকমেরই আপনারা মিডিয়া কনজিউম করতে পারবেন। এছাড়াও ডিসপ্লে কালার কন্ট্রাস্ট লেভেল এগুলো খুব ভালো রকমের ছিল এবং এটা এইচডিআর ডিসপ্লে বাট এইচডিআর 10+ না এবং ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো। এখানে আপনারা মিডিয়া কনজিউম করে এবং ভিডিও এগুলো সব কিছু দেখে আপনারা খুব এনজয় করবেন। এবং এটা ডিসআই P3 হোয়াইট কালার গেম সাপোর্টেড আছে এবং এইচডিআর 10+ এটা সার্টিফাইড করা এবং এটাতে আপনারা 1080pতে ফুল এইচডিতে আপনারা নেটফ্লিক্সে স্ট্রিমিং করতে পারবেন। তো ডিসপ্লে ক্ষেত্রে এখানে প্রবলেম দেখা যায়নি এবং এটা যে 120 হার্টজ রিফ্রেশ রেট এটাও খুব ভালো রকমেরই এটা আউটপুট দিয়েছে, তেমন একটা কোনো জিটারি বা ল্যাগ টেপ এরকম কিছু দেখা যায়নি। এর আগের যে সিরিজ ছিল রেডমি নোট 11টা সেটাতে কিন্তু 90 হার্টসের ডিসপ্লে ছিল, কিন্তু 90 হার্টসটা খুব একটা বেশি ভালোভাবে ওরকম পারফর্ম করতে পারেনি। বাট এবারের এই 120 হার্টসটা কিন্তু খুব ভালো রকমভাবে এটা হ্যান্ডেল করতে পারছে, কোনো রকমের কোনো প্রবলেম ছিল না। তো ডিসপ্লে ভালো হলো কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব একটা এবার ভালো না এটার, এই রেডমি নোট 12টা 4G বা 5G দুইটাতেই। এবং এটার যে সাউন্ড স্পিকার এটা মাত্র সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে, এতে কোনো ডুয়েল স্পিকার ইউজ করা হয়নি। এর আগে রেডমি নোট 11 কিন্তু ডুয়েল স্পিকার ছিল, বাট এবার শুধুমাত্র সিঙ্গেল বটম স্পিকার ইউজ করা হয়েছে। এবং এর সাউন্ড কোয়ালিটি মানে এবার স্টেপেরই ছিল, খুব একটা বেশি না এবং খুব হাই ভলিউমে দিলে একটু ডিস্ট্রশনের থেকে পাওয়া যায়। এবং এর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটি তত একটা বেশি ফাস্ট ছিল না, অ্যাজ ইউজুয়াল এই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট যতটা ফাস্ট হয়
একটু ডিলে মনে হচ্ছিল, বাট ওকে টাইপ কোনো রকমের তেমন প্রবলেম হবে না আপনাদের আশা করি। এছাড়াও আপনারা এই রেডমি নোট 12 4G যে ভার্সন, এটাতে আপনারা আউট অফ দ্য বক্স MIUI 14 বেসড অন অ্যান্ড্রয়েড 13 পাবেন এবং লেটেস্ট সিকিউরিটি প্যাচের আপডেটও আপনারা পেয়ে যাবেন। এবং এর ইউআই বলতে গেলে যেহেতু MIUI, এটাতে প্রচুর রকমের আপনারা ফিচার পাবেন এবং মোটামুটি এইবার এটার অপটিমাইজেশন মোটামুটি ভালোই ছিল, তেমন একটা কেমন ল্যাগ প্রবলেম বা এরকম কিছু দেখা যায়নি, মোটামুটি ভালোভাবেই এই সব কিছু রান করছিল। তো ইউআই বা সফটওয়্যার রিলেটেড এখনও তেমন কোনো প্রবলেম এখানে দেখা যায়নি, বাট নেক্সট আপডেটগুলোতে যদি কোনো রকমের প্রবলেম না হয় তাহলে ভালো। অনেক সময় বেশিরভাগই দেখা যাচ্ছে রেডমি নোট সিরিজের ক্ষেত্রে অনেকটাই আবার পুরনো যে মডেলগুলো সেগুলোতে আপডেটের মাধ্যমে কিন্তু অনেক রকমের প্রবলেম দেখা যায়। ধ্যান আসি এর পারফরমেন্স সেকশনে। তো ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 685 একটি অক্টাকোর চিপসেট, যার ক্লক স্পিড 2.8 GHz অ্যান্ড এটার জিপিইউ হিসেবে এটাতে আছে অ্যাড্রিনো 610। তো এটি একটি 6 ন্যানোমিটারের 4G চিপসেট এবং এটা যে 5G যে ভার্সনটা ছিল তো সেটাতে ছিল স্ন্যাপড্রাগনের লেটেস্ট 4 Gen 1। এইটার তুলনায় ওইটা কিছুটা বেটার পারফর্ম করে 4G যে 4 Gen 1 যে চিপসেটটা। তো এটার ক্লক স্পিড একটু বেশি হলো, বাট এটা কিন্তু আমরা তেমন একটা বেশি এটা থেকে পারফরমেন্স আমরা পাইনি। এবং এটার এই স্কোরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মোটামুটি কিছুটা এখান থেকে আপনারা ধারণা নিতে পারেন। যেহেতু নোট 12-এর এটা বেস মডেল, তো এটার আর কি কিছুটা লিমিটেশন আছে পারফরমেন্সের দিক দিয়ে। তো এই ক্ষেত্রে আপনারা ডেইলি লাইফে ইউজেতে যেসব কাজকর্ম করতে হয়, যেসব অ্যাপস আপনারা ইউজ করেন, সব কিছুই আপনারা মোটামুটি এখানে ভালো রকমভাবে আপনারা ইউজ করতে পারবেন। এছাড়াও যদি গেমিংয়ের কথাও ধরি তাহলে পাবজিতে এখানে শুধুমাত্র মিডিয়াম সেটিংসে আপনারা দেখতে পারবেন, 30 FPS বা 35 FPS এর মতো এখানে পাওয়া যায়। এছাড়াও এখানে এইচডি গ্রাফিক্সেরও কোনো অপশন নাই এবং গেম প্লে তেমন একটা ভালো ছিল না আর কি, মানে মোটামুটি লেভেলের আর কি, তেমন একটা খেলার মতো না। এবং S9 আমরা এখানে প্লে করেছিলাম, গেম প্লে খুব একটা বেশি এখানে ভালো পাওয়া যায়নি, কিছুটা হালকা পাতলা ফ্রেম ড্রপ এবং ল্যাগ এরকম দেখা গেছে এবং এর পারফরমেন্স খুব একটা বেশি আমি ভালো বলবো না। এছাড়া আপনারা টুকটাক যদি গেম খেলেন তাহলে সেটার ক্ষেত্রে ঠিক আছে, মোটামুটি লেভেলেও যদি গেম খেলেন তাহলে এটা থেকে তেমন একটা আপনারা স্যাটিসফাইড রেজাল্ট আপনারা পাবেন না। তো গেমিংয়ের জন্য আসলে এই ডিভাইসটা না, যেহেতু এটা বাজেটের একটা ব্যাপার আছে এবং এর র্যাম ম্যানেজমেন্টও খুব একটা বেশি ভালো না। আপনারা কয়েকটা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কিছুক্ষণ রেখে দিলে পরবর্তীতে আবার রিওপেন করলে দেখা যায় যে সবগুলো অ্যাপই আবার রিলোড হয়ে যাচ্ছে। এছাড়াও এতে LPDDR4X র্যাম এবং এর স্টোরেজ টাইপ UFS 2.2 স্টোরেজ ইউজ করা হয়েছে। একটু বিগিনার লেভেলের ইউজার তাদের জন্য ঠিক আছে, লাইট ইউজার যারা, এছাড়াও মিডিয়াম বা হাই টাইপের ইউজারদের জন্য আর কি না এটা। বাট এটা থেকে একটা ভালো যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা হিটিং একদমই ছিল না। এটা আপনারা অনেকক্ষণ লং টাইম ইউজ করলেও দেখা যায় যে ক্যামেরা বা একটু গেমিং করলো তেমন একটা কিন্তু এটা হিট হয়ই না। নর্মালি হালকা পাতলা একটু যেরকম অ্যাজ ইউজুয়াল হয় সেরকমই, তেমন একটা হিট এটাতে বোঝাই যায় না। এবং এতে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং এটা যেহেতু 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি, তো সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো রকমের পাওয়া যায়। এখানে প্রায় 6-7 আওয়ারের মতো আপনারা ইজিলি ব্যাকআপ পাবেন এবং এর যে বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এটা দিয়ে আপনারা 1.5 ঘন্টার মধ্যে এটার ফুল ব্যাটারিটা চার্জ করে ফেলতে পারবেন। এছাড়াও ফোনটির ব্যাক সাইডে আছে 3টি ক্যামেরা। এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের এবং একটি 8 মেগাপিক্সেলের f2.2 আলট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে এবং একটি ফ্ল্যাশ লাইটও আছে। এবং এর ক্যামেরা সার্কেলে যে ক্যামেরা বাম্পটা, এটাতে যেই কালারে আপনি ফোন নেবেন সেই কালারে দেখা যায় যে খুব ভালো রকমেরই শাইন করে। তো মেইন ক্যামেরা থেকে কিছুটা ন্যাচারাল ছবি পাওয়া যায়, শার্পনেসও মোটামুটি খুব ভালো রকমেরই ছিল। আপনারা এখান থেকে মোটামুটি এই বাজেটের তুলনায় খুব ভালো রকমেরই এখানে ছবি পাবেন। কালার কন্ট্রাস্ট এবং এটার ডিটেলস মোটামুটি খুব ভালোই ছিল, খুব একটা বেশি কালার বুস্ট করে না অন্যান্য Xiaomi বা অন্যান্য ফোনের তুলনায়। এবং আপনারা হিউম্যান ফেসে ছবি তুললে দেখবেন ছবিটা একটু বেশি কন্ট্রাস্টে, যে স্কিন টোনটা মোটামুটি হালকা ন্যাচারাল টাইপের রাখে, খুব একটা বেশি ব্রাইট করে না, বাট কিছুটা কালার ফ্যাকাশে টাইপ দেখা যায় আবার। এবং আপনারা যদি HDR এর ছবি তুলেন তো HDR এ মোটামুটি লেভেলে ছিল আর কি, খুব একটা বেশি ভালো কাজ করে না HDR-টা মেন ক্যামেরায়। এবং আলট্রা ওয়াইডেও আপনারা ডেলাইটে মোটামুটি ভালোই কিছু ছবি তুলতে পারবেন, বাট ডিটেলস খুব একটা বেশি ভালো পাওয়া যায় না, কিছুটা হালকা সফট টাইপ হয়ে যায়। এবং এই ডাইনামিক রেঞ্জও তেমন একটা বেশি ভালো না, মেন লেন্সের তুলনায় আলট্রা ওয়াইডে মোটামুটি ভালো রকমের কালার শিফটিং দেখা যায়। এবং এই 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো ক্যামেরা, এটা থেকে আপনারা মানে মোটামুটি লেভেলের আর কি ছবি পাবেন, খুব একটা বেশি আপনারা ডিটেলস এখানে ভালো শার্পনেস ক্লিয়ার ছবি পাবেন না, জাস্ট এটা অনেকটা ইউজলেসই ধরা যায়। এছাড়াও মেন ক্যামেরায় আপনারা পোর্ট্রেটে মোটামুটি ভালো রকমের ছবি পাবেন, একটু স্ক্রিন টোনটাকে দেখা যায় যে একটু সফট করে ফেলে এবং কালারটা একটু পাঞ্চি হয়ে যায় এবং মাঝে মাঝে দেখা যায় একটু এজ ডিটেকশনটা একটু প্রবলেম করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি ভালোই ছিল। এবং লো লাইটও খুব একটা বেশি ভালো ডিটেলস ফুল ছবি পাওয়া যায় না, অ্যাজ ওয়েল নর্মালভাবে আর কি চালানোর মতো। এবং একটু হাত নড়লে অনেকটা এরকম শেকি বা ব্লারি টাইপ হয়ে যায় ছবিগুলো,
তেমন একটা ভালো এখানে নাইট মোডে কাজ করতে পারেনি। এবং সেলফি ক্যামেরা হিসেবে এখানে 13 মেগাপিক্সেল f2.5 অ্যাপারচারের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই সেলফি ক্যামেরা দিয়ে মোটামুটি ডে লাইটে ভালো রকমের ক্লিয়ার ছবি পাওয়া যায় এবং ডিটেলসের পরিমাণও মোটামুটি ভালোই ছিল। পোর্ট্রেটেরও এইচডি রেকর্ড মোটামুটি এতে ভালোই ছিল এবং এই স্ক্রিন টোনটাও মোটামুটি ঠিকঠাকই থাকে, একটু বেশি হালকা একটু সফট টাইপ হয়ে যায়, বাট ডিটেলসটা মোটামুটি ভালোই ধরে রাখতে পারে। বাট আপনারা যদি এইচডিআর এর ছবি তুলেন তাহলে এইচডিআর এ দেখা যায় যে খুব একটা বেশি ভালো কাজ করতে পারে না, একদম স্কাইয়ের কালার টোনটা একদম চেঞ্জ হয়ে যায় এবং ছবি একটু কেমন ফ্যাকাশে টাইপ হয়ে যায় এইচডিআর এর ছবিগুলো তুললে। অ্যান্ড এর মেন ক্যামেরা দিয়ে আপনারা হাইস্ট মাত্র 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও এখানে ফোকাস শিফটিং এ তেমন কোনো প্রবলেম দেখা যায়নি, মোটামুটি লাইট ব্যালেন্স, হোয়াইট ব্যালেন্স এগুলো ভালোই রাখতে পারছিল এবং স্লো মোশনও এখানে 720p-তে 120fps এ আপনারা স্লোমো করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা 1080p 30fps এ ভিডিও করতে পারবেন। তো ভিডিওর ক্ষেত্রে আপনারা মোটামুটি লেভেলের আর কি এখানে ভিডিও কোয়ালিটি পাবেন। প্রাইস রেঞ্জে ধরতে গেলে ক্যামেরা সেকশন মোটামুটি এভারেজ টাইপের ছিল, খুব একটা বেশি আপনারা এখানে ভালো এক্সপেক্ট করতে পারবেন না। কানেক্টিভিটি হিসাবে এখানে ডুয়েল 4G ব্লুটুথ 5 ইউজ করা হয়েছে এবং জিপিএস গ্লোনাস আছে এবং এটা যে এয়ার ব্লাস্টার সেটাও আছে, যেটা দিয়ে আপনারা রিমোট হিসাবে এটা ইউজ করতে পারবেন। এবং এখানে যে ভার্চুয়াল র্যাম সেটারও অপশন আছে, এখানে চাইলে আপনারা ভার্চুয়াল র্যামও ইউজ করতে পারেন, বাট সেটা তেমন একটা কোনো কাজে দেয় না। এছাড়াও এটা IP53 রেটেড, এটা মোটামুটি টুকটাক পানি ছিটাফোটা এগুলোতে প্রবলেম হবে না আর কি। তো ফাইনালি 22,000 টাকা যদি বর্তমান রেঞ্জে ধরি তাহলে 21-22,000 টাকা রেঞ্জে এটা মোটামুটি দেখা যায় যে ভালো ডিল, খুব একটা বেশি এখানে আপনারা কম্প্রোমাইজ পাবেন না। বাট বর্তমানে যে হারে আর কি ফোনের প্রাইসটা অনেকটা বেড়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ফোন বেশিরভাগই আগে আমরা 15-16 হাজার টাকা পেতাম, এখন প্রায় অনেকটাই বাড়তি দামে কিনতে হয়। তো এই ক্ষেত্রে আপনারা যদি একটু ভালো চান তাহলে আপনারা আরেকটু কয়েক হাজার টাকা একটু বাড়ায় অন্য কোনো একটা মডেল আপনারা দেখতে পারেন। যেমন 2-1 বছর আগের ফোনগুলো যদি দেখেন তাহলে আপনারা খুব ভালো একটা ডিল পাবেন 25-24 হাজার টাকার মধ্যে। যেমন আপনারা Redmi 9 স্পিড এডিশন, সেটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778 প্রসেসরটি সেটি ইউজ করা হচ্ছে, সেটা থেকে আপনারা খুব ভালো রকমের পারফরমেন্স পাবেন, বাট ক্যামেরার ক্ষেত্রে একটু ডিগ্রেড আছে আর কি, তো সেটাও আপনারা দেখতে পারেন। এছাড়াও লেটেস্ট যে Realme Narzo 50 Pro সেটাও আপনারা 25,000 টাকার রেঞ্জে দেখতে পারেন। আর যদি আপনার এই নোট সিরিজের মধ্যেই একটু ভালো প্রয়োজন হয় তাহলে আপনি 30,000 টাকার রেঞ্জে যদি যান তাহলে সেটা 12 Pro যেটা সেটা পাবেন, আর 12 Pro Plus প্রায় 34-35 হাজার টাকা, তো সেক্ষেত্রে অনেকটাই প্রাইস বেশি আর কি এই বেস মডেলটা থেকে। তো 22,000 টাকা 21,000 টাকা রেঞ্জে ধরতে গেলে এটা মোটামুটি ভালো একটা ডিলই বলা যায়। মানে এভারেজ টাইপের যারা কিনা একটু লাইট ইউজার বা নর্মাল ইউজার তাদের জন্য এটা প্রেফারেবল। বাট যদি আপনি একটু ভালো একটু গেমিং বা একটু ভালো ক্যামেরা আপনারা সেন্ট্রিক ফোন খুঁজেন তাহলে এটা তেমন একটা আপনাকে স্যাটিসফাই করবে না। তো এই ছিল আজকের ভিডিও, তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন।